ওকে, সো তাহলে আমাদের ইউনিট 1 এর রিভিশন আস্তে আস্তে শুরু করি। লেটস সি, ইউনিট 1 এর মেকানিক্স দিয়ে আমরা শুরু করব। মেকানিক্স এর মধ্যে তো টাইপস অফ কোয়ান্টিটি, ভেলোসিটি, অ্যাসেলারেশন, মোশন গ্রাফস, দেন রিজলভিং ভেক্টরস, এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ জি, একটা বাউন্সিং বলের জন্য গ্রাফ দেখতে কেমন, finding the resultant force, finding the resultant force continued, equilibrium, unbalanced force related calculation, moments, center of gravity সাথে তো মোমেন্টই আছে, এরপরে এনার্জি, মোমেন্টাম, ইম্পালস, এইসব আমরা আজকে ট্রাই করব মেকানিক্স 1 এ যে পার্টটুকু আছে ওই পার্টটুকু অ্যাটলিস্ট শেষ করতে। ঠিক আছে, সো লেটস সি যে এখানের মধ্যে কি কি বলতেছে। আমরা এই প্রেজেন্টেশনটা সিরিয়াল ওয়াইজ ফলো করে যাব এন্ড প্রেজেন্টেশনের মধ্যে যে সব ভিডিওগুলো এমবেড করা আছে ওগুলো আমরা ইউটিউব থেকে দেখব। এন্ড ভিডিও দেখতে সময় তোমাদের যদি কোনো প্রবলেম ফেস করো বুঝতে, তো তখন কোশ্চেন করবা, ভিডিও পজ করে তোমাদের কোশ্চেনের অ্যানসার দেওয়া হবে, দেন আমরা আবার কন্টিনিউ করব। ঠিক আছে, যেহেতু এটা রিভিশন, সো তাহলে উই উইল বি গোয়িং ইন আ ফাস্টার পেস, তাহলে যেন আমাদের রিভিশন গুলি তাড়াতাড়ি শেষ করে উই উইল বি এবল টু সোললি ফোকাস অন দ্য কোশ্চেন পেপারস আর কি। ঠিক আছে, সো লেটস সি মেকানিক্স। তো মেকানিক্স এর মধ্যে এখানে কি বলতেছে দেখো, স্কেলারস এন্ড ভেক্টরস। স্কেলার কোয়ান্টিটি কাদেরকে বলি? যাদের নাকি শুধু ম্যাগনিটিউড বা সাইজ আছে, তাদের কোনো ডিরেকশন নাই। এক্সাম্পল স্পিড, মাস, টাইম। ভেক্টর কোয়ান্টিটি কারা? ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাজ বোথ সাইজ এন্ড ডিরেকশন, যেমন অ্যাসেলারেশন, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, এরকম। তো তাহলে স্পিড হলো একটা স্কেলার কোয়ান্টিটি যার শুধু কি আছে? ম্যাগনিটিউড আর ভেলোসিটি। এখানে ওয়েট দিয়ে তারা দেখাইছে, ওয়েট হলো একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা কি ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড এন্ড দা ডিরেকশন। এখানে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের সবচেয়ে বড় একটা ডিফারেন্স শো করছে। কেমন? দিস ইজ দা স্টার্টিং পয়েন্ট এন্ড ইভেন্চুয়ালি তুমি এখানে আসবা। সো the straight line distance connecting between the 2 points, এটা থেকে আমরা কি পাবো? ডিসপ্লেসমেন্ট। সো তাহলে তোমার ডিসটেন্স কি হইতে পারে? ডিসটেন্সটাও তুমি এবার এরকম ডিরেক্টলি ট্রাভেল করতে পারতা, তাই না? যে তুমি ডিরেক্টলি স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে আসলে এটা কি হইতো? ডিসটেন্স হইতো। তো তখন ডিসটেন্স উড হ্যাভ বিন ইকুয়াল টু হোয়াট? তখন ডিসটেন্স উড হ্যাভ বিন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু তুমি যদি তোমার জার্নিটা এমন ভাবে করো, তুমি এরকম জায়গা দিয়ে ঘুরে টুরে এসে ইভেন্চুয়ালি তুমি এন্ড পয়েন্টে আসলা, সো তাহলে কি ইউ হ্যাভ কাভার্ড আ গ্রেটার অ্যামাউন্ট অফ ডিসটেন্স, তাই না? যে তোমার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে স্ট্রেট লাইনে যদি তুমি চলে আসতা, তো তখন কি তোমার ডিসটেন্সের ভ্যালুটা কম হইতো বা ডিসটেন্সটা ডিসপ্লেসমেন্টের সমান হইতো আর কি, এক্স্যাক্টলি। কিন্তু যদি তুমি এরকম ঘুরে টুরে আসো, তো তখন কি ডিসটেন্স বেশি কিন্তু ডিসপ্লেসমেন্ট কম। ব্যাপারটা এরকম। দেখো, আমি যদি এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করি কাকে, সার্বিক বলবা। ওকে, সো দিস ইজ দ্য রেডিয়াস অফ দিস সার্কেল। মনে করো এটা হলো একটা সার্কুলার ট্র্যাক। ওকে, সো এখন এইটা হলো রেডিয়াস অফ দ্য সার্কেল, যার ভ্যালু হলো মনে করো 5 মিটার। ওকে, তো এখন একটা অবজেক্ট এখানে আছে, এখান থেকে একটা অবজেক্ট ঘুরে এইখানে আসলো। সো এখন আমি যদি জিজ্ঞাসা করি what is the distance of this object and what is the displacement of this object, তো তাহলে কি বলবা সার্বিক? ডিসটেন্স কতটুকু কভার করছে? হাফ পাই স্কয়ার। পাই আর স্কয়ার না, পাই আর স্কয়ারটা তো এরিয়া। হাফ টু 2 পাই আর। ঠিক আছে, তুমি ভুলে সার্কেলের ফর্মুলাটা বলে ফেলছিলে, এটা হবে আসলে কি হাফ অফ দা সারকামফারেন্স, তাই না? তো তাহলে the distance is pi r। এটা কি বুঝতে পারতেছো লামিয়া? ডিসটেন্সটা কি, সে যে এরকম ঘুরে যতটুকু পাথ কভার করলো, তাই না, সে সারকামফারেন্সের অর্ধেক কভার করছে, সো তাহলে ওইটা হবে তার ডিসটেন্স কভার। কিন্তু হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট? স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টকে কানেক্ট করে যে স্ট্রেট লাইনটা পাবো, সো তাহলে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট কানেক্ট করলে পরে কত আসে আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা সার্বিক? 10 মিটার। সো তাহলে ডিসপ্লেসমেন্ট হলো তোমার 10 মিটার, কিন্তু ডিসটেন্স হলো পাই আর, মানে 3.14 ইনটু 5, তো তার মানে 15 সামথিং, তাই না? তো তার মানে ডিসটেন্স 15 মিটারের মতো আর ডিসপ্লেসমেন্ট হলো 10 মিটার, এরকম। এই কোয়েশ্চেনটা যদি এখন আমি মারিয়াকে জিজ্ঞাসা করি, মারিয়া বলো
আবার সেম, দিস ইজ আ সার্কুলার ট্র্যাক উইথ আ রেডিয়াস অফ 5 মিটার। এইখান থেকে জার্নি শুরু করলো, এই ঘুরে আবার এখানে ফেরত আসলো। সো এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য ডিসটেন্স কভার্ড বাই দিস অবজেক্ট, এটা হবে 2 পাই আর 2 pi r, আর হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট, 0। 0। এক্সিলেন্ট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কি বললো মারিয়া? যে দ্য ডিসটেন্স কভার্ড উইল বি ইকুয়াল টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, আর ডিসপ্লেসমেন্টটা কত হবে? তার স্টার্টিং পয়েন্ট যেখানে, এন্ড পয়েন্টও ওখানে। সো তাহলে হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট? 0। বুঝতে পারছো? তো তাহলে এই ব্যাপারগুলা মাথায় রাখা লাগবে, এগুলা একদম ছোট কালের প্রবলেম গুলা। তো এরপরে ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন কোনটা কি? Velocity is the rate of change of displacement. Accordingly, velocity is also a vector, যার ইউনিট হলো মিটার পার সেকেন্ড। এভারেজ ভেলোসিটি হলো টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তো এভারে কি বলে, অ্যাসেলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। এটা ভুল লেখা, অ্যাসেলারেশনটা কি হবে? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, যার এসআই ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি? চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। এইসব আমাদের নরমাল ডেফিনেশন, এগুলাতে মনে হয় না কারো কোনো সমস্যা থাকার কথা। নাও লেটস সি রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি টাইম গ্রাফস, যে মোশন টাইম গ্রাফস গুলা নিয়ে আমরা দেখব। ওকে, সো এখানের মধ্যে আমাদের মোশন টাইম গ্রাফের একটা ভিডিও এমবেড করা ছিল। লেটস গো টু ইউটিউব এন্ড সি যে মোশন গ্রাফস অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে। এই জিনিসটা, এই মোশন গ্রাফটা, যে এক একটা ডিফারেন্ট সিচুয়েশনের জন্য তোমাদের এই মোশন গ্রাফ গুলি দেখানো হয়। সো এই মোশন গ্রাফটা আমরা দেখব ভিডিওটা, এন্ড ভিডিওর যে কোনো পয়েন্টে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সো তাহলে তোমরা হ্যান্ড রেজ করবা, আমি ভিডিও পজ করে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেব, ঠিক আছে? সো লেটস সি, এগুলো ভিডিও তোমাদের আগেও দেখার কথা, বাট স্টিল ফর আ কুইক রিভিউ আমরা এই ভিডিওটা দেখে কভার করে ফেলতেছি, বিকজ পজিশন সিচুয়েশন বাই সিচুয়েশন, যে একটা অবজেক্ট রেস্টে থাকলে পরে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে কেমন হয়, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করলে পরে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে কেমন হয়, এরকম টাইপের ব্যাপারগুলা এখানে অনেক শর্ট টাইমের মধ্যে কনসাইজ ওয়েতে কভার করে ফেলবে। ওকে, সো তাহলে আমরা এই ভিডিওটা দেখলে পরে তাড়াতাড়ি কভার করতে পারবো, এন্ড সামনের টপিকে যাইতে পারবো, দেখবো যে ওখানের মধ্যে কি বলতেছে, ঠিক আছে? সো লেটস সি। Welcome to the video lesson on physics motion graphs. The objective of this lesson is to understand the relationships of distance time, velocity time, and acceleration time graphs, and to be able to sketch those graphs for almost all the major types of motions that we'll see in this course. Let's start by taking a look at the types of graphs that we can draw and the information that we can get from them. We start with the distance or displacement or position, all the same thing with regards to the graphs. So distance, displacement, position versus time graphs. The symbol that we'll be using for distance, displacement, position is X, and the symbol that we'll use for time. So for us, the distance time graph will be an X versus T graph. What can we get from them? We can, of course, the easiest thing we can get is we can get the distance at any given time just by going down to the time axis, going up to the best fit line, and then over to the left, find out how far it's going, how far it's traveled at some given time. We can also get the average velocity from the slope of the straight line. These two keywords go together, average velocity and slope on a distance time graph. And we can also get the instantaneous velocity from the slope of the tangent line to the curve at that point. So if our best fit line is not a straight line and it's a curve instead, you can see how we can't get average velocity from that because the velocity is changing, but we would be able to use a tangent line and get the instantaneous velocity using the slope of the tangent, and I'll demonstrate that for you later.
Our next type of graph is the velocity or speed, and the same symbol we use for that is V versus time graphs, again T, so a VT graph. And what can we get from those? The easiest, of course, again, velocity time graph is the velocity at any given time. Similarly, we get average acceleration from the slope of the straight line. And one thing that is commonly tested is finding the displacement of the object by finding the area between the line and the time axis. Okay, they really like to test that one. Okay? Our last type of graph is the acceleration versus time graph. Our symbol for acceleration is A, and of course versus T. So these would be AT graphs. And what can we get from them? Only the acceleration at any given time. They're the most limited type of motion graph that we can get as far as the information we can attain from them. And again, I'll demonstrate this for you as we start to do the various graphs for all the types of motion. Let's move on to that, and let's take a look at what we're going to do for each of these motion scenarios or situations. We're going to draw the XT, VT, and AT graph, one right under the other, so that we have a good understanding of the differences between the graphs and what they communicate to us. So we're going to start with an object at rest. We're going to start easy and work our way towards the harder scenarios. So for an object at rest, if an object is just standing there, that means that its position wouldn't be changing. And as time goes forward, so you could pick any spot, and what this of course means is that the distance is not getting bigger or smaller as time progresses. Okay? Well, if an object is at rest, that means its velocity is 0, and where the time axis intersects here on the y-axis would be where where velocity is 0. So we would have a VT graph that has a horizontal straight line on the time axis. If there's no velocity, there's no acceleration, so it also has a 0 AT graph, a horizontal line on the time axis. Okay? We now go to an object moving at constant velocity away. What does that mean? That means the velocity is constant, but the distance is increasing over time. So this, of course, would be a straight line sloped upward. And this, if you take a look, the X numbers are getting bigger while time is moving in a positive direction. That's the only direction time can move. Okay? And the fact that the line is straight means that the rate of change of the displacement or distance is staying constant. And of course, that means constant velocity. এখানে কিন্তু কয়েকটা ইনফরমেশন খুবই সাটেল ওয়েতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কতগুলো ইনফরমেশন বলে দিচ্ছে। হ্যাঁ, যদি তোমাদেরকে ওই ব্যাপারগুলো মনে করায় দেই, আমরা দুই টাইপের কথা বলছিলাম, তাই না রিক্তি? যে একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে ডিফারেন্স কি বলছিলাম, মনে আছে? একটা গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট একটা গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে, যে স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট থাকে কনস্ট্যান্ট, তো তার মানে তার গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে না। আর একটা কার্ভড লাইনের কি হবে? প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে। সো তাহলে ইন অর্ডার টু ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট অফ আ কার্ভড লাইন, হোয়াট নিডস টু বি ডান? ট্যানজেন্ট ড্র করে করে যে একটা স্পেসিফিক পয়েন্টে, যে ওই কার্ভের যেই পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করতে চাই ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করব, দেন দেখবো যে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কত। ঠিক আছে? তো এই যে এখানের মধ্যে মাত্র যে বললো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা একটা স্ট্রেট লাইন, তো এখান থেকে বোঝা গেল কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা হলো কনস্ট্যান্ট, তাই না? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়। সো তাহলে যেহেতু ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, মানে এখান থেকে বুঝতে পারতেছি কি ভেলোসিটি হলো কনস্ট্যান্ট। বুঝতে পারলাম আরিয়া? হ্যাঁ ভাইয়া।
তো তাহলে এইগুলা ব্যাপার যে আমাদের সিকোয়েন্স অফ লজিক গুলা বিল্ড আপ যদি করতে না পারো তো তাহলে পরে আসলে আনফরচুনেটলি এ লেভেল ফিজিক্স হবে না। তোমাকে এরকম কয়েকটা সিকোয়েন্স অফ লজিক গুলা মাথায় কাজ করাইতে পারতে হবে। কি কি ব্যাপার? প্রথমে হলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতেছি, ওকে। সো প্রথমে মনে করতে হবে আচ্ছা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে কি কি পাই? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে গ্রেডিয়েন্ট থেকে আমরা ভেলোসিটি পাই। সো ফার্স্ট একটা ইনফরমেশন মাথায় আসলো কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, ওকে। তো এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ একটা স্ট্রেট লাইন। আচ্ছা স্ট্রেট লাইনের জন্য স্পেশালিটি কি? তার গ্রেডিয়েন্ট কখনো চেঞ্জ হয় না। তো তার মানে এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট। তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় ওই ইনফরমেশনটা এখন ব্যাক আনতে হবে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হলো ভেলোসিটি দিতেছে, তো তাহলে ভেলোসিটিটা এখানের মধ্যে কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে। তো ওই জিনিসটা যে উপরে আমাদের যে কন্ডিশনটা লেখা যে অবজেক্ট মুভিং এট কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি আমাদের থেকে দূরে যাচ্ছে, মানে পজিটিভ ডিরেকশনে, ওকে। তো তার মানে এখানের জন্য কাজটা কি? the velocity will be constant and the object will be moving away from us, এমন টাইপের ব্যাপারগুলা, ওকে। That's true, then on our VT graph, we're going to have some non-zero velocity over that same time interval, and it should be obvious to us that that velocity remains constant. You notice here that this horizontal line is above the time axis. The slope of this line is positive up here on the xt graph, so our velocity is positive on our vt graph. We still are not accelerating. This object is not speeding up or slowing down, so its acceleration value is 0. So this would be a horizontal line on the time axis. Moving on to our next scenario, object moving at constant velocity toward. Well, constant velocity means our line is going to be straight. Toward means that our x numbers, our distance numbers, are going to be decreasing. So this would be a straight line. আচ্ছা এখানের মধ্যে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দেই, তারা যে কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাওয়ে এন্ড কনস্ট্যান্ট ভেলোসিটি টুয়ার্ডস এই দুটা ব্যাপার দিয়ে কি বলতেছে? কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাওয়ে মানে হলো এরকম। সো একটা গ্রিড নিয়ে আসি, দিস। তো মনে করো দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট, ওকে। সো নাও তোমার কি হবে? অ্যাওয়ে ফ্রম দিস সেন্টার পয়েন্ট গেলে পরে পজিটিভ, আর টুয়ার্ডস দ্য সেন্টার পয়েন্ট আসলে পরে কি হবে? ডিসপ্লেসমেন্ট বাড়বে নাকি কমবে? টুয়ার্ডস দ্য সেন্টার পয়েন্ট আসলে পরে ডিসপ্লেসমেন্ট কমবে। সো তাহলে ওই ব্যাপারটাই শো করতেছে। সো দিস ইজ গোয়িং অ্যাওয়ে আর দিস ইজ কি? কামিং টুয়ার্ডস। সো কামিং টুয়ার্ডস মানে কোন ডিরেকশন? নেগেটিভ ডিরেকশন, অলরাইট। সো কামিং টুয়ার্ডস মানে হলো নেগেটিভ ডিরেকশন আর গোয়িং অ্যাওয়ে মানে হলো পজিটিভ ডিরেকশন। এই ব্যাপারটা মাথায় রাখবা while ওয়াচিং দ্য ভিডিও, তাহলে পরে গ্রাফগুলো বুঝতে কোনো রকমের প্রবলেম হওয়ার কথা না। কি ব্যাপার বললাম আরেকবার বলে রাখি, মুভিং অ্যাওয়ে মানে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, মুভিং টুয়ার্ডস মানে নেগেটিভ ডিরেকশনে আসতেছে। সো এখানের মধ্যে যেটা বললো এই যে অবজেক্ট মুভিং এট কনস্ট্যান্ট ভেলোসিটি টুয়ার্ড, তো তার মানে কি প্রথমে ডিসপ্লেসমেন্ট বেশি ছিল, আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট কি হবে? কমবে, বিকজ টুয়ার্ডস দ্য সেন্টার পজিশন বা অরিজিনের দিকে আসতেছে। দেন অরিজিনটাকে যদি ক্রস করে যায় তখন কি হবে? নেগেটিভ ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসে চলে যাবে, ওকে। Negatively sloped, showing that our x value is decreasing as time is increasing. Straight line indicating to us that the rate of change of that distance is remaining constant, therefore constant velocity. Well, constant velocity again means that we're going to have a horizontal straight line. This time, though, our horizontal straight line is below the time axis. The slope of this line is negative, indicating negative velocity, meaning that it's going toward. So the first lesson we pick up here on VT graphs is that when your line is above the time axis for a VT graph, that means the object is moving away from the point of origin.
And when the line is below the VT graph, the object is moving toward the point of origin. Huge point. তো তাহলে এখানের মধ্যে কিন্তু অলরেডি সেও এখানে ক্লারিফাই করে রাখলো কি জিনিস, যে পজিটিভ ভেলোসিটি মানে দ্য অবজেক্ট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, আর নেগেটিভ ভেলোসিটি মানে মুভিং টুয়ার্ডস দ্য অরিজিন। ঠিক আছে, তো এই ব্যাপারটা মাথায় রাখবা সবাই। For you to remember there. Our object is still not accelerating, so its A value is 0. So again, we have a horizontal line on the time axis at which A equals 0. Okay, next we go constant, object moving at constant acceleration away. That means this object is speeding up, and if it's moving away from the point of origin, that the x numbers, the distance numbers, are getting larger. This will result in a curved line that looks something like that, and curved upward means that it's getting faster. I'll demonstrate why for you here in a second. And away indicated by the fact that the x numbers are getting bigger as time increases. Okay, now why is this a curved upward line like this and not a curved upward line like I just demonstrated with the pen? Okay, if we take our tangent line, which I'm going to grab a tangent line down here and bring it up. We start out at the beginning here. Tangent line being a line that touches the curve only in one spot. You can see that at this particular spot, the slope of this tangent line would be 0. So this object had started from rest. However, when we go here and we draw our tangent line, now we have a positive slope for that tangent line. What does that mean? Positive velocity means the object has gotten faster. When we move upwards and higher on the graph, what's happening to our tangent line? Our tangent line slope is getting steeper. That means the speed is increasing. That means our object is accelerating. If we were to do the other line, and we'll have that scenario later, you would see that the slope would be decreasing, showing that the velocity is decreasing. Okay? All right, object moving constant acceleration away. So that is going to be a straight line on our velocity graph, positively sloped. And that would indicate to us, of course, that the velocity is increasing over at a constant rate, therefore constant acceleration. And as we reviewed earlier, it's above the t-axis, indicating to us that the object is moving away from the point of origin. Now we do have a non-zero a value, and because the slope of this line is positive, that would be positive acceleration. So whatever that acceleration would be the y-intercept for this line, okay, and a horizontal line above the t-axis because acceleration is positive. Going to our next scenario, object moving at constant acceleration toward. Okay, this of course means that the speed is increasing, but we're losing distance getting closer to the point of origin. Okay, so this line would look something like this, slope downward. Try to draw a better curve than I can with my pen here on the screen. Okay, for the VT graph, sorry about that, for the VT graph, constant acceleration means we're going to have start from rest and get faster, so the V numbers have to be getting bigger, but we're moving toward the point of origin, so we're below the time axis.
So our V number is getting bigger, but being below the line means our line is sloped downward like this. Notice that the V number is getting bigger, meaning constant acceleration toward below the time axis. Here we have a negatively sloped line. The slope of this is the acceleration, of course. So our acceleration would be a straight horizontal line below the time axis. Okay? Now shifting back to our next scenario, constant deceleration away. This means this object is slowing down, but the x numbers are getting bigger. This would be a curve that looks something like this. Okay? And you can see if you did slopes of tangents that the tangent line slopes would be decreasing as the x numbers get bigger. Okay? Our velocity time graph is going to be a speed that's decreasing at a constant rate, but we're away, so we're above the time axis. So decreasing at a constant rate, above the time axis. Again, this is a negatively sloped line, so we're going to have a horizontal line of constant acceleration below the time axis. You can clearly see why acceleration time graphs are so limiting, because both of these have the same acceleration time graph, but they are completely different motions. Okay, object moving at constant deceleration toward, what would this curve look like? Well, toward means the x numbers are getting less. Slowing down means the slopes of our tangents would be getting less. So this would result in a curve like this. Our velocity graph is going to take the shape of below, decreasing v numbers, so getting closer to 0. And then that's a positive acceleration because the slope of this line is positive. So we would have a horizontal line showing constant acceleration above the time axis. Okay? All right. Last one. Object thrown straight up, which returns to the thrower. This is going to be a combination of two graphs we've already done. This object increases in distance going away from the ground but slows down, comes to rest, and then returns to the thrower's hand. Should be a nice hill here, showing that it speeds back up but loses x distance. The VT graph. ওকে, সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের গ্রাফ রিলেটেড ফার্স্ট এর ডিসকাশন। আমরা যদি এরপর আবার প্রেজেন্টেশনটার মধ্যে ব্যাক যাই, ওখানের মধ্যে কি বলতেছে লেটস সি। তো এখানের মধ্যে রিলেশনশিপ দেখাচ্ছে যে কি জিনিস। আমরা তো কয়েকটা ব্যাপার, কয়েকটা ইনফরমেশন অলরেডি দেখছি। হ্যাঁ মারিয়া বলো। ভাই হচ্ছে ওই প্রেজেন্টেশনটা এটি ছিল, মানে হচ্ছে ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ বলো। ওখানে লাস্টের এক্সাম্পলটার আগে যখন হচ্ছে ভেলোসিটি নেগেটিভ ছিল, তখন অ্যাসেলারেশন মানে অ্যাক্সেলারেশনটা কেন পজিটিভ ছিল? পজিটিভ হচ্ছে লাইক কনস্ট্যান্টে। ভেলোসিটি নেগেটিভ অ্যাক্সিসে ছিল কিন্তু অ্যাসেলারেশন পজিটিভ, এটা হইতে পারে না। তুমি দেখো ভেলোসিটি গ্রাফটা কেমন ছিল, এরকম নাকি এমন ছিল? হ্যাঁ, তো এখন ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? অ্যাসেলারেশন দিবে। এখন দেখো তো গ্রেডিয়েন্টটা কি পজিটিভ স্লোপ নাকি নেগেটিভ স্লোপ এই লাইনটা? ও পজিটিভ স্লোপ। তো এর জন্য অ্যাসেলারেশনটা পজিটিভ, বুঝছো? যে ব্যাপারটা হলো এরকম যে ইনিশিয়ালি দ্য অবজেক্ট ওয়াজ মুভিং ইন দিস ডিরেকশন বাট দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ অ্যাক্টিং ইন দিস ডিরেকশন। তো রেজাল্টেন্ট ফোর্স এইদিকে মানে অ্যাসেলারেশন এইদিকে, তো তার মানে অ্যাসেলারেশন ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন, কিন্তু অবজেক্টটা ইনিশিয়ালি উল্টা দিকে মুভ করতেছিল। তো এর জন্য পজিটিভ দিকে অ্যাসেলারেট করায় করায় ভেলোসিটিটা কি করছে? জিরোতে এনে দেন ইভেন্চুয়ালি যদি এটা আরো কন্টিনিউ করতে থাকে তখন কি করবে? অবজেক্টটা পজিটিভ অ্যাসেলারেশনের জন্য পজিটিভ ডিরেকশনে মুভ করা শুরু করবে। বুঝতে পারছো? ওকে, তো এখন এখানের জন্য আমাদের ইনফরমেশন যে সবগুলো আমরা দেখে আসছি যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এমন টাইপের ব্যাপার। সো এই যে এখানের মধ্যে ইন জেনারেল
স্লোপ অফ দ্য লাইন, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। কেমন? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ ভেলোসিটি দিবে, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ অ্যাসেলারেশন দিবে, অ্যাসেলারেশন টাইম গ্রাফের স্লোপ কি বলে এরিয়া, ভেলোসিটি দিবে, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্ট দিবে। সো তাহলে এই প্যাটার্নটুকু আমরা ও লেভেলস থেকেই জানি। হ্যাঁ মারিয়া বলো। না না না, ওটা আগে ছিল, সরি নামা ছিল। ও আচ্ছা ঠিক আছে। সো তাহলে এই জিনিসটা আমাদের ও লেভেলস থেকে পড়ে আসছে, তো হোপফুলি এইগুলা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। সার্বিক কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা সো এখন মোশন ম্যাথমেটিক্স, এখানের মধ্যে আমাদের যে সুপাত ইকুয়েশন লিখে দিছিলাম তোমাদেরকে লেকচারের মধ্যে, কেমন ব্যাপারগুলো ছিল যে এস দিয়ে ডিসপ্লেসমেন্ট, একটু আগের ভিডিওতে এক্স দিয়ে দেখাইছে কিন্তু আমরা বেসিক্যালি এস ইউজ করি। ওকে, তো সুপাত ইকুয়েশনের মধ্যে কাজটা কি? v is equal to u plus at, s equal to vt minus half at square, s equal to ut plus half at square, s equal to u plus v by 2 into t, আর v square is equal to u square plus 2as। এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে না, তোমাদের এক্সাম পেপারের পিছেই তোমরা পাবা। ওকে, ফর্মুলা লিস্টের মধ্যে দেওয়া থাকবে। বাট হোয়াট ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট, টেকিং কেয়ার অফ দ্য ডিরেকশনস, যে আমাদের এই সবগুলো তো ভেক্টর কোয়ান্টিটি নিয়ে ডিল করতেছি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাসেলারেশন। তো তাহলে তাদের ডিরেকশনটা খুবই খুবই ভাইটাল একটা ফ্যাক্টর। সো তাহলে এই ইম্পর্টেন্ট এর এখানে যে বক্সের মধ্যে লেখা আছে কি জিনিস, you must be consistent with the signs of the quantities. For example, if you consider up to be positive, all the quantities that point downwards must be taken as negative. Okay, so তার মানে একটা ডিরেকশনকে পজিটিভ ধরা মানে উল্টা ডিরেকশনটা কি হবে? নেগেটিভ হবে। এন্ড থ্রু আউট দ্য কোয়েশ্চেন তোমার ওই জিনিসটাই কি করতে হবে? মেইনটেইন করা লাগবে। তুমি কি করলা, একবার আপওয়ার্ড কে পজিটিভ ধরলা, দেন আবার একটু পরেই তোমার মনে হলো আচ্ছা না আমি ডাউনওয়ার্ড কে পজিটিভ ধরি, তো তাহলে পরে তোমার কি যাবে? ম্যাথের মধ্যে ভুল যাবে। বুঝতে পারছো? সো হোয়াট ইউ নিড টু ডু, তোমার ডিরেকশন গুলা নিয়ে কনসিস্টেন্ট থাকা লাগবে আর কি। তো এখানের মধ্যে একটা ওয়ার্ড এক্সাম্পল দেখাইছে, খুব ইজি একটা কোয়েশ্চেন। A particle is moving in a straight line with a constant acceleration of atto, so we know the acceleration. After it has moved a total of 20 meters, so we know the displacement 20 meter. Its speed is 8 meter per second. তো তার মানে ফাইনাল ভেলোসিটি জানি 8 মিটার পার সেকেন্ড। তো কি কি জানি? অ্যাসেলারেশন, ডিসপ্লেসমেন্ট এন্ড ফাইনাল ভেলোসিটি। তো আমাদেরকে বের করতে বলছে কি? ইনিশিয়াল ভেলোসিটি। তো which formula to use? v square is equal to u square plus 2as। তো এটা ইউজ করে we determine the value for initial velocity of the particle। ওকে, তো এইগুলা টাইপের ক্যালকুলেশন এসব তোমরা M1 এ হাজার হাজার ম্যাথ করে আসছো, তো এইগুলাতে কোনো রকমের প্রবলেম হওয়া উচিত না। ওকে, তো এখন বলতেছে কি অ্যাপ্রোচ টু প্রবলেমস ইউজিং ইকুয়েশনস অফ মোশন। কি করা লাগবে? চেক দ্যাট দ্য বডি ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাসেলারেশন। এটা হলো আমাদের প্রিরেকুইজিট, যে সুভাত ইকুয়েশন যেগুলো লিখে আসলাম ওগুলি কি, ওগুলি কিন্তু অ্যাকচুয়ালি সবগুলা অ্যাপ্লিকেবল only and only when acceleration is what? These formulas are applicable only when the acceleration is constant। তো প্রথমে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে যে অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট নাকি না। দেন কি করতে হবে? কোয়েশ্চেন পরে আমাদের লিখে রাখতে হবে যে UVAST কোন কোন ইনফরমেশন জানি, এগুলো নোট ডাউন করতে হবে বা আন্ডারলাইন করে রাখবো। দেন নোট ডাউন which of the quantities that you want, যে কোন ভ্যালুটা তুমি বের করতে চাও। এই যে একটু আগে আমি লিখলাম না, a জানি, s জানি, v জানি, u is equal to what। সো তাহলে যেই যে ইনফরমেশন জানি ওগুলাকে লিস্ট করব, যেটা জানি না আর যেটা বের করতে বলছে ওইটাকেও লিস্ট করে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবো। দেন কাজটা কি? ডিসাইড which equation to use looking at which of the variables you have got written down in steps 2 and 3। For example, if you have got values of u, t and s, so তাহলে u জানো, t জানো, s জানো and তোমার v বের করতে হবে। তো তাহলে এই ইনফরমেশন গুলোর মধ্যে কে অ্যাবসেন্ট? অ্যাসেলারেশন। সো তাহলে অ্যাসেলারেশন ছাড়া কোন ফর্মুলাটা আছে? s equal to u plus v by 2 into t। সো তাহলে এই ফর্মুলা ইউজ করব। তো বলতেছে কি সাবস্টিটিউট দ্য ভ্যালুজ ইউ নো দেন রিঅ্যারেঞ্জ, চেক দ্যাট দ্য অ্যান্সার মেক্স সেন্স। কিভাবে চেক করব? ফাইনাল অ্যান্সার বের করার পরে মেইন ইকুয়েশন ওইটা বসায় দেখবো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করতেছে নাকি। যদি দুইটা ম্যাচ করে তো তখন আমরা বুঝবো কি
যে ফাইনাল অ্যান্সারটা ঠিক আছে। ওকে, এগুলা যে কোনো ম্যাথস এর জন্য তোমরা যে ম্যাথস এর অ্যান্সার গুলি বের করো, ফাইনালি কিন্তু অ্যান্সার চেক করা যায় কিভাবে? তুমি ইকুয়েশনের মধ্যে নাম্বারগুলা বসায় দেখবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় নাকি, যদি হয় তো তার মানে তোমার অ্যান্সার গুলা ঠিক আছে। ওকে, নাও কম্পোনেন্টস অফ ভেক্টরস, এই জিনিসটা আমরা দেখবো। ইজি ভেক্টরস, এটা মনে হয় কোন চ্যানেলের যেন, সায়েন্স শর্টস মনে হয়। এই যে সায়েন্স শর্টের। ভাইয়া, হ্যাঁ বলো নাবিল। আমার একটু ওই যে রিয়াকশন টাইম বা রেজাল্টেন্ট ফোর্সের একটা গ্রাফিক দেখাই বা রিঅ্যাকশন টাইম বা রেজাল্টেন্ট ফোর্সের গ্রাফ সরি কেমন? রিয়াকশন ফোর্স আর রেজাল্টেন্ট ফোর্স, মানে এক্স অ্যাক্সিসে টাইম আছে। ব্যাপারটা আসলে বুঝতেছি না, যে তোমার টাইমের সাথে ফোর্সের গ্রাফ দেখতে চাও, কোন ফোর্সের গ্রাফ? রেজাল্টেন্ট ফোর্স রেজাল্টেন্ট ফোর্স কোন সিচুয়েশনের জন্য? যে কোন একটা সিচুয়েশন মানে বললে ওই ওই সিচুয়েশনের রেজাল্টেন্ট ফোর্সটা কিভাবে কি কাজ করতেছে ওই ব্যাপারগুলো বলা যায় আর কি। লাইক একটা কার যেতেছে হঠাৎ করে ডিসেলারেট করছে, তখন গ্রাফটা কেমন হবে? তা গাড়ি যাইতেছে হঠাৎ করে ডিসেলারেট করতেছে, কেন ডিসেলারেট করবে? যদি ব্রেক অ্যাপ্লাই করে নাকি? আচ্ছা দাঁড়াও, এই হ্যাঁ হ্যাঁ, মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে তোমার এটা দেখতেছি। আচ্ছা। আয় আল্লাহ, মেজাজটা কেমন লাগে। এগুলো হলো সব সাইমার বদদোয়া। ওকে, নাবিল চলে আসছে, দেখি ওর কোয়েশ্চেনটা শুনে নেই, ও আসলে কেমন গ্রাফ দেখতে চাচ্ছে। হ্যাঁ নাবিল বলো। যে একটা গাড়ি মুভ করতেছিল, এখন হঠাৎ করে সে কি করতেছে? ডিসেলারেট করতেছে নাকি? ডিসেলারেট করতেছে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন ডিসেলারেটিং ফোর্সটা কি কনস্ট্যান্ট নাকি না? কনস্ট্যান্ট ভাইয়া। ডিসেলারেটিং ফোর্সটা যদি কনস্ট্যান্ট হয় তো তাহলে এরকম হবে। এই রেজাল্টেন্ট ফোর্সটা জানতে চাও না? তো তাহলে ডিসেলারেট করবে কেন? যে এই হলো গাড়িটা ছিল, যে এই গাড়িটা ছিল, গাড়িটা এইদিকে মুভ করতেছিল উইথ আ ভেলোসিটি v, দেন ব্রেক অ্যাপ্লাই করার পরে দেয়ার ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স, যে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। কোন দিকে কাজ করতেছে? ভেলোসিটির অপোজিট ডিরেকশনে। উই আর টেকিং টুয়ার্ডস রাইট টু বি পজিটিভ, সো তাহলে টুয়ার্ডস লেফট যদি কোনো ভেক্টর কোয়ান্টিটি কাজ করে তাকে আমরা কি ধরবো নাবিল? নেগেটিভ ধরবো। সো তাহলে নেগেটিভ রেজাল্টেন্ট ফোর্স, ধরবো। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি? নেগেটিভ ডিরেকশনে কাজ করতেছে, and the resultant force is constant. So তাহলে যত টাইম পাস করতেছে the resultant force is remaining constant until what? Until the object comes to rest. Then objectটা রেস্টে চলে আসলে তখন রেজাল্টেন্ট ফোর্স কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যে ব্রেক অ্যাপ্লাই করে তো তুমি গাড়িটা থামায় তো আর ব্রেক অ্যাপ্লাই করবে না, করবা? বুঝতে পারলা কি বলছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো এরকম এখানে তুমি অন্য কোনো সিচুয়েশন যদি বলো তো এরকম সিচুয়েশন বেস যে কোনো গ্রাফই আঁকা যাবে, এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে, সিচুয়েশন যেটা বলবে বুঝছি। ওইটার উপরে বেস করে আমরা অ্যাক্ট করব। আচ্ছা, অ্যাক্সেলারেশন যদি মানে ডিসেলারেশন যদি কনস্ট্যান্ট না থাকতো তাহলে কার্ভ হতো না? ডিসেলারেশন কনস্ট্যান্ট না থাকলে কার্ভও হইতে পারতো, স্ট্রেট লাইন হইতে পারতো, ডিপেন্ড করে যে ডিসেলারেশনটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে। যদি যত গাড়ির স্পিড কমে তত ফোর্স কমে আসে, তো তাহলে এরকম হইতে পারতো, এরকম হইতে পারতো, এরকম হইতে পারতো। প্রত্যেকটাই তোমার ইনফরমেশন যা দেওয়া আছে ওইটার উপর বেস করে। ঠিক আছে, যে বুঝছি। ইভেন্চুয়ালি দ্য আনব্যালেন্সড ফোর্স উইল বিকাম জিরো, বিকজ গাড়িটা থেমে গেলে তো আর তাকে ডিসেলারেট করানোর মতো কিছু নাই, বিকজ তার কোনো ভেলোসিটি নাই। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা ওই সায়েন্স শর্টস এর ভিডিওটা দেখে নেই। ইজি ভেক্টরস, সরি আগেরটায় চলে গেছি। ওকে,
সো সেম ইনস্ট্রাকশন আগের মতো যে আমরা ভিডিও দেখতে থাকবো, যদি ভিডিও দেখতে সময় কারো কোনো প্রবলেম ফেস করো হ্যান্ড রেজ করবা, দেন ভিডিও পজ দিয়ে তোমার এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিব, দেন আবার কন্টিনিউ করব, ঠিক আছে? এখানের মধ্যে ওই কম্পোনেন্টস গুলা নিয়ে এসব নিয়ে আমাদেরকে শিখাবে। লেটস সি। Okay, so vectors are some of those things that confuse people real easy. So I'm just going to show you how to deal with them really easily so you don't get confused with them ever again. Now, obviously this comes up mostly when you're doing mechanics. That's your forces and your velocities and work done and all that kind of thing. But you can use them with pretty much any vector. Okay, so here we go. Let's say we have two vectors. Let's say that we have a car, that's right here, and it's pushing forwards with a force of 50 newtons. But there's a crosswind, and so that means that there's a force perpendicular to that at 90 degrees, and that's going to be 10 newtons. Now, if you want to find the resultant, the overall force, then you need to make a triangle. Obviously, the resultant vector, if we add them up, is going to look something like this. And that's because when we move this 10 newtons over here, this is what we get. A nice triangle. Don't forget that you can move vectors wherever you want. They are the same size and the same direction. Doesn't matter actually where they are. So now we have a right angle triangle. Obviously, to find out the resultant, all we have to do is use Pythagoras. But of course, what if we want to try and find the angle or the direction? We're going to call that theta. Now, whenever you find an angle, you always have to do the inverse sine, cos, or tan of two of the sides of your triangle. As a rule of thumb, use the sides that you've been given in the question, not one that you've just recently calculated. So in this case, I know I've got the opposite and I've got the adjacent. So I'm going to do the inverse tan of 10 divided by 50. So that's the inverse tan of 0.5. And that gives me 11.3 degrees. Now when you give your answer for a direction in a question, make sure that you're putting explicitly down which direction you're talking about. So this angle is here, it's 11.3 degrees from the horizontal. So I'm just going to add that in there as well, from horizontal. Obviously, if I did this angle instead, let's call that phi, then I would say that's so many degrees from the vertical. Either one of those would be acceptable. So it's nice and easy if you have two vectors and you want to find the resultant. However, what about if you have one of the vectors and you have, or rather you have the resultant vector there. Let's say that that's 15 meters per second, and also we have an angle. How do we find out what the vertical and horizontal components of this velocity are? I'm going to call this one here VH. I'm going to call this one here VV. Okay, velocities, but one is horizontal, one is vertical. So there is a way that I can do this with the angle. Obviously, I can turn this, I can make this into a right angle triangle, and then I can use my SOHCAHTOA, sine, cos, and tan, to find out what these two sides are. However, there is a much simpler and quicker way to actually finding out what components are of vectors. Here's the thing, is that components are always smaller than the resultant. Now that might seem a little bit obvious and a little bit Mickey Mouse, but there's a good reason why I say that. So, we know that sine of any angle, or cos of any angle, they're always going to be between 0 and 1. Now, okay, technically they're -1 and 1, but we don't really deal with obtuse angles in physics.
they're just a ratio. Sine theta, cos theta, they're just a ratio that just tell you how much bigger or smaller something should be than something else. So if we want to find out a smaller number, that is the component of our resultant, we obviously want to times by sine theta or cos theta. If we divide by sine theta or cos theta, we're going to get a bigger number, and that's how you get a resultant from a component. So how is this useful then? Well, what we can do is just say automatically that we're trying to find the component of 15 meters per second, so we either times by cos or sine. However, do we use cos or sine? Is there a quick way of actually knowing how to find that out? Well, yes, there is. If you turn through the angle, you use cos theta. If you turn away from your angle, এটা কিন্তু you বেসিক্যালি ওই যে use আমরা যে sine চিট theta. কোড শিখছিলাম না, ওই চিট কোড দিয়ে কিন্তু আমরা আরো ইজিলি করতে পারি যে যেই কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে তার সাথে হলো কি কস, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে হলো সাইন। এখানে ওরা ওদের ফ্যান্সি ওয়েতে যেমনি করে বলুক, আমাদের ওই চিট কোডটাই কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, তাই না? তো এখানের মধ্যে ওরা যা বলতেছে এই জিনিসটা শুনে নাও, বাট অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস তো ওইভাবে করে আসছি, তো ওইভাবে করলে পরে হোপফুলি তোমাদের এতদিন ধরে করে আসছো M1 এও তোমাদের ওইটাই অ্যাপ্লাই করার কথা, সো তাহলে মনে হয় না কারো কোনো রকমের প্রবলেম ফেস করা লাগছে ম্যাথগুলি সলভ করতে, ঠিক আছে? তো ওদের এই ভিডিওটা আমরা জাস্ট দেখে নেই যে রিজলভিং ভেক্টরস এটা আসলে ওরা কিভাবে কি করে, ওকে? বাট আমাদের মেইনলি এই রিভিউ গুলা করে নিতেছি কেন, যে ভেক্টর, যে রেজাল্টেন্ট ভেক্টর দেওয়া আছে, রেজাল্টেন্ট ভেক্টর কম্পোনেন্ট নেওয়া যায়, ওইরকম অনেকগুলি ফোর্স কাজ করতেছে, ওই ফোর্স গুলি মিলে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত হয় ওইরকমও বের করা যায়, বিকজ এগুলা টাইপের কোয়েশ্চেন আমাদের আসে আর কি, ঠিক আছে? সো তাহলে এগুলা দেখার পরে আমাদের পরের টপিক কি আছে ওইটা দেখবো। Or rather, the more general term should be, if you turn through the angle, it's cos. If you don't turn through the angle, then it's going to be sine. The Bible says, turn away from your sin to be saved. I guess that's one way that helps me remember which way round it is. If I turn away, then obviously I'm going to be using sine. So just to see how useful this is, let's just have a look at how quick it can be done. A canal where there's a cliff. So here I have a force of 12 newtons. But whatever object is being pushed here is travelling in this direction of a distance of 2 meters. Now we know that work done equals F times D, force times distance. But that's only true if they are parallel. Therefore, I need to know how much of this force of 12 newtons is actually going in the direction that the object is moving in. There's a real easy way of doing this, therefore. I can just say work done equals 2, that's my distance, times the force of 12, and I know that whatever force is going in that direction is going to be smaller than 12 newtons, because that's my resultant. But am I going to be timesing by cos or sine? Well, to get to the distance from my force, I'm turning through the angle, so therefore I know I'm going to be timesing by cos theta. Let's say that this theta is 10 degrees. So I just punch into my calculator 2 times 12 cos 10, and that gives me an answer of 23.6 joules. Let's just have a go at one more, but doing the opposite. So let's say Bob here wants to go north by 100 meters. But the only direction he can walk is actually this direction here. If I wanted to find out how far he's gone, then obviously I'm going to need to use the angle in between them. Now, let's say, for instance, that in fact this time I don't know the angle in between. I actually know this angle here. That's actually going to be 25 degrees. So let's just have a think about this. Here's my component of my resultant, and I'm actually trying to find out the resultant. Therefore, I'm actually going to have to divide by cos
25 or sine 25 in order to find out a bigger number. That's my resultant. Question is, am I going to be using cos or sine? Well, am I turning through the angle? No, I'm not. I'm actually, the angle's there, so I'm not turning through the angle. So that means I'm actually almost turning away from the angle. Therefore, turn away from your sine, turn away from your sin. So there we go. That's how we find it out. All we have to do is find out, let's say this is d. d equals 100 divided by sine 25. We're dividing because we know we want a bigger number, and we're using sine because we're not turning through the angle, we're turning away from the angle. Punch that into my calculator. That gives me a distance of 237 meters. And there you go. That's the quick and easy way to find out a component or a resultant vector from an angle that will save you a lot of time in lessons, with your homework, and in exams as well. And it will avoid all sorts of confusion. Let's just have a look at one more. Here is a brick on a ramp. Now we know that its weight, mg, pulls downwards, like so. Now this is the example that confuses the heck out of people, so this is one of the best uses of this quick rule. Now of course we know that this angle here is going to be theta. So first thing you do whenever you come to a question that has anything on a slope and we have the weight going straight downwards, we want to resolve that into components that are parallel and perpendicular to the slope, because we don't care about what's going on anywhere else. So there is my component that's parallel to the slope. That will accelerate it down the slope, and then we've got the one that's perpendicular to the slope as well. Now if this is theta here, then you can automatically say, oh, this is theta here as well. And we know that both of these are going to be smaller than mg. So let's just have a think. Have a go at it yourself. Use the rule. We're going to be finding smaller components, so are we going to be timesing or dividing by cos or sine? And which one is going to be cos and which one's going to be sine? Pause the video, give it a go yourself real quick. Okay, you're back. So we know that this component is going to be smaller than mg, and we're turning through the angle to get to it. So that's going to be cos, mg cos theta. We're taking our mg and we're just making it smaller by timesing by cos theta. And of course, if this one is cos, this one obviously has to be sine. But let's just check it really quickly. To get from here to here, from the resultant to this vector parallel down the slope, we're turning away from the angle. Turn away from your sine. So therefore, that's going to be mg sine theta. So obviously, you can see how quick and easy this method of dealing with vectors is. And I guarantee you that it will avoid any confusion. ওকে, সো তাহলে আমাদের ভেক্টরের যেই রিজলভিং এর কাজগুলো ছিল ওগুলা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে সার্বিক? বাকিরা তো অলরেডি ইউনিট 1 ওদের কোশ্চেন পেপারও শেষ, সো ওদের প্রবলেম থাকার কথা না। তুমি তো পরে জয়েন করছো, সো এর জন্য তোমাকে জিজ্ঞাসা করতেছি। না ভাই, প্রবলেম নেই। ওকে, প্রবলেম না থাকলে পরে, দ্যাটস ভেরি গুড। তো এখন এখানের জন্য দেখি যে এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ জি, যে এখানের মধ্যে কাজটা কি, যে লেটস সি এখানে আমরা কি করব, এটা আমাদের ইউনিট 3 এর মধ্যেও আসবে। ইউনিট 3 এর তো তোমাদেরকে অলরেডি কোর প্র্যাকটিক্যাল যেগুলি আছে ওগুলোর মধ্যে লিস্টের নাম্বার 1 ডিটারমাইনিং দ্য ভ্যালু অফ জি, তো ওইটার এক্সপ্লেনেশন ওখানের মধ্যে আছে। বাট স্টিল আমরা এখানের মধ্যে দেখে নেই যে আসলে কাজটা কি করে। দেখো, একটা ইলেকট্রোম্যাগনেট এইসব তোমরা ও লেভেলসে পড়ে আসছিল অনেক আগে। ও লেভেলস তো এখন কত বছর আগে পড়া। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ইলেকট্রোম্যাগনেট এমন একটা ম্যাগনেট যেটা কি করে, ইলেকট্রিসিটি দিয়ে কাজ করে। যে তুমি ইলেকট্রিসিটি অন করলা, সে ম্যাগনেট হিসেবে কাজ করবে। ইলেকট্রিসিটি অফ করে দিলে তার ম্যাগনেটিজম চলে যাবে। তো কি করা হয়েছে, ইলেকট্রোম্যাগনেটের সাথে এখানে এই স্টিল বল বিয়ারিংটা অ্যাটাচ হয়ে আছে, যে ইলেকট্রোম্যাগনেটটা স্টিল বলটাকে ধরে রাখছে আর কি। কতটুকু উপরে, এইচ অ্যামাউন্ট অফ হাইট উপরে ধরে রাখছে। ওকে, এখানে আমরা যদি গ্রাফটা ডায়াগ্রামটা দেখি ভালো মতো, সো তাহলে এই এইচ অ্যামাউন্ট অফ হাইট কি করবে, যদি ইলেকট্রোম্যাগনেটটাকে আমরা অফ করে দেই, হ্যাঁ, আমরা যদি ইলেকট্রোম্যাগনেটটাকে বন্ধ করে দেই, তো তখন কি করবে, সে তো আর ম্যাগনেট হিসেবে কাজ করবে না। তো তখন
স্টিল বলটাকে আর অ্যাট্রাক্ট করে ধরেও রাখতে পারবে না। সো হোয়াট উইল হ্যাপেন, দ্য বল উইল ফল। ওকে, সো তখন বলটা এরকম নিচে নামবে। তো এই এইচ অ্যামাউন্ট অফ হাইট নিচে নামতে কতটুকু সময় লাগতেছে, এটা আমাদের এই ইলেকট্রনিক টাইমার নোট ডাউন করে রাখবে বা রেকর্ড করবে, ঠিক আছে। এন্ড যখনই এসে এই মেটাল প্লেটের মধ্যে হিট করবে তখনই ইলেকট্রিক টাইমারের কানেকশন ছুটে যাবে। তো তার মানে কি, ইলেকট্রোম্যাগনেটের থেকে কানেকশন ছুটার পর থেকে মেটাল প্লেটটার মধ্যে হিট করার আগ পর্যন্ত টাইমটা আমরা জানবো। এরপরে কাজটা কি, ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো, ইনিশিয়ালি ভেলোসিটি কিছু ছিল না। তো উই হ্যাভ h ইকুয়াল টু হাফ gt স্কোয়ার, কেমন, যে s ইকুয়াল টু ut প্লাস হাফ it স্কোয়ার, এই যে আমাদের ফর্মুলাটা ছিল এখানের মধ্যে কি h ইকুয়াল টু ut প্লাস হাফ, অ্যাসেলারেশনটা তো অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সো তাহলে g লিখে দিছি। u যেহেতু জিরো, সো তাহলে ut হলো জিরো। তো এখানে থেকে আসছে যে h ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার, এই কথাটা। তো তাহলে g ইজ ইকুয়াল টু কি, জিটাকে যদি সাবজেক্ট করি, বিকজ আমরা তো জি এর ভ্যালুটাই বের করতে চাই, তো আমরা হাইট জানি, টাইম জানি, সো তাহলে ইউজিং দিস টু ভ্যালুস, এই ফর্মুলা ইউজ করে আমরা জি এর ভ্যালুটা বের করতে পারবো। তো বলতেছে কি, টু এনশিওর রিজনেবল অ্যাকিউরেসি, যে আমাদের অ্যাকিউরেসি যেন রিজনেবলি হাই থাকে, অর এলস যদি আমাদের ভালো কোনো অ্যাকিউরেট ভ্যালু বের করতে নাই পারি, তো তাহলে তো এক্সপেরিমেন্ট করে লাভ নাই, তাই না। তো বলতেছে কি, দ্য টাইমার মাস্ট বি অ্যাকিউরেট টু 0.01 সেকেন্ড। তো তার মানে কি, তার প্রিসিশনটা 0.01 সেকেন্ড পর্যন্ত অ্যাটলিস্ট থাকতে হবে। H is measured from the bottom of the ball bearing, so the size of the ball bearing does not introduce errors. মানে বলতেছে এরকম, সরি, এই যে বল বিয়ারিং এর নিচে থেকে হাইটটা মেজার করতে, যে বটম অফ দা বল বিয়ারিং যে কি করবে, মেটাল প্লেটটার মধ্যে হিট করবে না, সো তাহলে বটম অফ দা বল বিয়ারিং থেকে হাইটটাকে কনসিডার করতে বলছে, তাহলে যেন বলটা কত বড় বা কত ছোট এটা দিয়ে কোনো যায় না আসে। Then the experiment should be repeated a number of times and the average must be found. তো তার মানে সেম হাইট থেকে বারবার করে আমরা কি করব, বলটাকে ফেলবো, দেন টাইম যতগুলা পাচ্ছি ইলেকট্রনিক টাইমারে ওগুলার এভারেজ করব, দেন ওইটা নিয়ে ইভেন্চুয়ালি উই উইল ডিটারমাইন দ্য ভ্যালু অফ জি। এন্ড এখানের মধ্যে একটা সমস্যা আছে, সমস্যাটা কি, ইলেকট্রোম্যাগনেটটা স্টিল বলটাকে পার্মানেন্টলি ম্যাগনেটাইজ করেও ফেলতে পারে বা কিছু ডিলে হইতে পারে, যে ইলেকট্রোম্যাগনেটটা ডিম্যাগনেটাইজ হইতে একটু সময় লাগতে পারে, সো তখন কি আমাদের টাইমটা অ্যাকচুয়ালি জানা লাগছে তার থেকে বেশি রেকর্ড হবে। কি বলতেছে, the current in the electromagnet should be reduced, so the minimum that will hold the ball bearing, মানে কি, this reduces the chance of delay in the ball bearing being released। যে ইলেকট্রোম্যাগনেটটা তো স্টিল বলটাকে ধরে রাখতেছিল, তো তাহলে যদি কারেন্ট অনেক হাই কারেন্ট ইউজ করো, তো তখন কি হবে, ইলেকট্রোম্যাগনেটটা অনেক স্ট্রং ম্যাগনেট হিসেবে থাকবে, তো তখন কি কারেন্টটা অফ করে দিলেও কিছুক্ষণ তার ম্যাগনেটিজমটা ধরে রাখতে পারে, তো তখন স্টিল বলটার নিচে পড়তে কি হবে, সময় লাগবে বেশি, বিকজ তাকে রিলিজ করতে চাবে না, ধরে রাখতে চাবে, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এই কথাগুলা প্রিকশন কতগুলি মাথায় রাখবা এরকম এক্সপেরিমেন্টাল এক্সপ্লেনেশনের সময়। ওকে, এখন দ্য বাউন্সিং বল। এই বাউন্সিং বল নিয়ে আমাদের অনেক ডিটেইলড একটা লেকচারই ছিল মেইন ক্লাসের সময়, আমরা এখানে অল্প করে দেখে না আসলে ব্যাপারগুলো হচ্ছেটা কি। দেখো, ইনিশিয়ালি অবজেক্টটা একটা সার্টেন হাইট উপর থেকে ড্রপ করা হয়েছে, তো এই অবজেক্টটা নিচে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে, দেন যখন নাকি গ্রাউন্ডে হিট করলো, যে মনে করো একটা বল, এই বল সে যখন নাকি গ্রাউন্ডে হিট করে, সে কিন্তু তার শেপ পুরো এরকম রাউন্ড শেপ থাকে না, বলকে যদি এরকম স্লো মোশন কোনো ক্যামেরার মধ্যে দেখো বা ভালো মতো খেয়াল করো, বলটা কিন্তু একটু চ্যাপ্টায় যায়, বুঝছো। তো ওখানের মধ্যে আসলে কাজটা কি হয়, বলটা বাউন্স করার সাথে সাথে সে আবার উঠে আসে না, যে বলটা গ্রাউন্ডে হিট করলো সাথে সাথে সে উপরে উঠে আসে না, অল্প একটু টাইম সে কি করে, ইট স্পেন্ডস ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। সো এই যে এখানের মধ্যে দেখতেছো এই জায়গাটায় এই there is a certain time, এটা হলো আমাদের impact time or the time for which the ball is actually in contact with the ground, বুঝতে পারছো। তো তাহলে এই টাইমটুকু কি, বলটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে, তো তাহলে এই টাইমটার মধ্যে কি হয়, when the ball is falling, তখন কি ট্যানজেন্ট যদি আঁকি, প্রথমে বলটার ভেলোসিটি হলো 0, দেন বলটার ভেলোসিটি নেগেটিভ ডিরেকশনে বাড়তেছে, আরো নেগেটিভ ডিরেকশনে বাড়লো, আরো নেগেটিভ ডিরেকশনে বাড়লো, তো তার মানে এই যে প্রথমে 0,
এরপরে নেগেটিভ ডিরেকশনে বলের ভেলোসিটি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, যখন নাকি গ্রাউন্ডে হিট করলো তখন তার ভেলোসিটিটা কি ম্যাক্সিমাম নেগেটিভ। দেন বাউন্স করে তো সে আর নিচে যায় না, বাউন্স করে তো সে উপরে উঠে নাকি। সো তার মানে ডাউনওয়ার্ড ভেলোসিটিটাকে আস্তে 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 চেঞ্জ হয়ে কিসে কনভার্ট হইতে হবে, আপওয়ার্ড ভেলোসিটিতে কনভার্ট হইতে হবে। সো তাহলে ওই ডাউনওয়ার্ড ভেলোসিটিটা চেঞ্জ হয়ে আপওয়ার্ড ভেলোসিটিতে যে যাবে ওই জিনিসটা হইতে একটা সার্টেন সময় নেয়। ওইটাই কখন হয়, ওই ইম্প্যাক্ট টাইমের মধ্যে, যে যতক্ষণ গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকে তখন। তো গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকলে কেন তার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যায়, বিকজ ওয়েট তো তার কনস্ট্যান্ট, কিন্তু যখন নাকি সে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে তখন কি নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা ওয়েটের থেকে বড় থাকে। এখন এটা কি বলতে পারবা নাবিল যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা ওয়েটের থেকে বড় কেন এখানে? নরমালি তো এরকম কোন একটা বল যদি রেস্টে থাকে তো তখন ওয়েট আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স হলো সমান সমান। তো এখন এখানে একটা বাউন্সিং বলের জন্য নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা ওয়েটের থেকে বড় কেন? উপরে একটা ফোর্স অ্যাক্ট করতেছে এই জন্য মনে হয় নরমাল রিঅ্যাকশনটা বড়। উপরে একটা ফোর্স অ্যাক্ট করতেছে, উপরে তো একটাই ফোর্স, নর্মাল রিঅ্যাকশন ফোর্সটাই, বাট এইটা ওয়েটের থেকে বড় কিভাবে হইলো? আচ্ছা হ্যাঁ, এটা রিজনটা হলো বলটা যে এসে উপর থেকে যে এসে পড়তেছে মাটিতে, ইট অলরেডি হ্যাজ ইটস ওয়েট এন্ড অলসো তার একটা ইম্প্যাক্ট আছে না, সে যে একটা ভেলোসিটি নিয়ে যে গ্রাউন্ডকে হিট করলো, তো তার মানে গ্রাউন্ডে কি করতেছে, সে নিজের ওয়েটের থেকে বেশি ফোর্সে ডাউনওয়ার্ড একটা পুশ দিচ্ছে নাকি গ্রাউন্ডের উপরে। বুঝতে পারতেছো কি বলতেছি, যে আমরা লাফ দিতে সময় কি করি, আমরা যে লাফ দিতে সময় মাটিকে একটা ধাক্কা দেই, ঠিক আছে, মাটির উপরে যে একটা লাথি দেই, ওটা আসলে কি আমাদের ওয়েটের থেকে বেশি ফোর্স নিচের দিকে পুশ করি। ওই ওই সময় ওই যে আমাদের মাসেল গুলা ইউজ করে আমরা যে ডাউনওয়ার্ড একটা পুশ দিলাম কেন, তাহলে যেন the normal reaction force that we receive from the ground is greater than our weight। তো তাহলে গ্রাউন্ডের থেকে পাওয়া নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা ওয়েটের থেকে বেশি হওয়া লাগবে কেন, সো দ্যাট আপওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেশনটা থাকে, তাহলে যেন আমরা কি করতে পারি, আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতে পারি, তাই না? সো তাহলে এখানে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা ওয়েটের থেকে বড় কেন লামিয়া? এখানের মধ্যে কাজটা কি? নর্মাল রিঅ্যাকশন ফোর্স এমনিতে ওয়েটের সমান থাকে, বাট এখানে কি করতেছে, সে একটা ইম্প্যাক্ট নিয়ে এসে ফোর্স এক্সার্ট করতেছে, যে উপর থেকে সে যখন নাকি পড়তেছে সে একটা ভেলোসিটি নিয়ে এসে গ্রাউন্ডে হিট করলো না। সো তার মানে দ্য ফোর্স দ্য বল ইজ এক্সার্টিং অন দ্য গ্রাউন্ড ইজ গ্রেটার দ্যান ইটস ওয়েট। সো তার মানে গ্রাউন্ড যেই রিঅ্যাকশন ফোর্সটা ফেরত দেবে ওই রিঅ্যাকশন ফোর্সটা কি হবে, ইট উইল বি গ্রেটার দ্যান দ্য ওয়েট অফ দ্য বল ইটসেলফ। তো এই যে গ্রাউন্ডটা কি করতেছে, বলের নিজের ওয়েটের থেকে বেশি ফোর্স এক্সার্ট করতেছে, এর জন্যই কি হইতেছে, দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স হলো ওয়েটের থেকে বড়। ব্যাপারটা কি বুঝতে পারলা কি কি বললাম রিক্তি? জি ভাইয়া বুঝছি। ওকে, সো এরপরে আবার তখন বলটা কি করে, যখন নাকি সেই আপওয়ার্ড ভেলোসিটিটা গেইন করলো, দেন আবার সে উপরে উঠলো, ম্যাক্সিমাম হাইটে গেল। আচ্ছা এখানের মধ্যে দেখো তো, আগে ম্যাক্সিমাম হাইটটা বেশি ছিল, এখন হাইটটা কমে গেছে। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ যখন নাকি বাউন্স করছে তখন কি ইট লস্ট সাম এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট এন্ড সাউন্ড। তো এরকম দেন আবার এমন নিচে নামবে, আবার কিছু টাইম সে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকবে, এই ব্যাপারটাই কন্টিনিউ হইতে থাকে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি কি বললাম বাউন্সিং বলটা নিয়ে? এটা নিয়ে আমাদের এলাবোরেট ডিসকাশন একটু পরে বলবে, ওগুলো আমরা লাইন বাই লাইন দেখবো কি কি বলতেছে। ওকে, সো লেটস সি bouncing ball continued the displacement time graph। জিরো ডিসপ্লেসমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্লোর। তো তার মানে ফ্লোরটাকে আমরা জিরো ডিসপ্লেসমেন্ট ধরতেছি। তো তার মানে ফ্লোর হলো আমাদের রেফারেন্স পয়েন্ট। তো ফ্লোরে আসা মানে ডিসপ্লেসমেন্ট জিরো, আর ফ্লোরের থেকে উপরে থাকা মানে ডিসপ্লেসমেন্ট হলো পজিটিভ। কখনো কি বলটা ফ্লোরের নিচে যাচ্ছে? ইফাস, বলটা তো কখনো ফ্লোরের থেকে নিচে চলে যাচ্ছে না, তো তার মানে দ্য ডিসপ্লেসমেন্ট ক্যান নেভার বি লেস দেন জিরো। ইট ইজ বেশির চেয়ে বেশি ইকুয়াল হবে অর অ্যাবাভ দ্য ফ্লোর থাকলে পরে কি পজিটিভ ডিসপ্লেসমেন্ট, তাই না? হ্যাঁ, তো এই কথাটা এখানের মধ্যে বলছে কি জিনিস, যে জিরো ডিসপ্লেসমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্লোর, দেন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ইজ ভেলোসিটি। এটা তো জানি, ইনিশিয়ালি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য
গ্রাফ ইজ নেগেটিভ, ওই যে আমরা টেনজেন্ট ড্র করে দেখলাম যে ইনিশিয়ালি দ্য গ্রেডিয়েন্ট ইজ নেগেটিভ and becomes increasingly large, যে নেগেটিভ ডিরেকশনে ভেলোসিটিটা বাড়তেছে as the ball falls and speeds up. So এখানে কি হচ্ছে, when the ball hits the ground it bounces back up and the gradient becomes positive. এই যে এখানে এই টাইমটুকু এই জায়গাটায় কি আপওয়ার্ড ভেলোসিটি, যে বলটা উপরে যখন উঠতেছিল because it had an upward velocity, তো এটার জন্য গ্রেডিয়েন্টটা হলো পজিটিভ. The gradient then decreases until the ball is at the top of its path. এই যে at maximum height velocity 0, so তাহলে এখানে এসে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত হবে, 0 হবে. তো এই ব্যাপারটা গেল. Then the ball then drops downwards once more, যে বল আবার নিচের দিকে নামলো. Since the energy is lost doing work against air resistance and during collision with the ground, the maximum height reached in each successive bounce decreases. যে প্রতিবার বাউন্সের সময় কিছু এনার্জি লস হচ্ছে, আর ডিউরিং দ্য মোশন এয়ার রেজিস্ট্যান্সের জন্য এনার্জি খরচ হচ্ছে, যার জন্য কি প্রতিবার বাউন্স করার পর নেক্সট টাইম যে ম্যাক্সিমাম হাইটে উঠতেছে ওটা প্রিভিয়াস ম্যাক্সিমাম হাইটের থেকে কম আছে. এটা ভেলোসিটি টাইম গ্রাফের এক্সপ্লেনেশনটা কি, the ball is dropped from rest, so তাহলে initial velocity 0 and so the initial velocity is 0, এই যে initial velocity টা 0 and move করতেছে নিচে, so তার মানে velocity টা নেগেটিভ and নেগেটিভ দিকে বাড়তেছে, তো এর জন্য নিচে যাচ্ছে. Velocity downwards has been given negative sign, so the velocity becomes bigger negative as the ball accelerates downwards. Then the gradient of the graph is acceleration, and gradient টা কি থাকতে হবে, acceleration due to gravity সমান, as this acceleration is due to gravity. When the ball bounces it rapidly comes to a stop before bouncing back upwards with a positive velocity. এটা যখন নাকি হিট করে নেগেটিভ ভেলোসিটিটা অনেক তাড়াতাড়ি কি হয়ে যায়, পজিটিভ ভেলোসিটিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, ওই ইমপ্যাক্ট টাইমের সময়. The ball will then slow down until the top of its path. It will zero instantaneous velocity, যে কিছুক্ষণের জন্য ম্যাক্সিমাম হাইটে যে before heading back towards the ground. So এই যে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0, দেন আবার নিচে নামতেছে যে গোয়িং ব্যাক টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, তো তার মানে নেগেটিভ ভেলোসিটি. তো এই বাউন্সিং বলের এই গ্রাফগুলো নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে সার্বিক? না ভাইয়া। ওকে, সেখানের মধ্যে কি বলতেছে, ফাইন্ডিং দ্য রেজাল্টেন্ট ফোর্স. কি কাজ, ফর প্রবলেমস ইনভলভিং মেনি ভেক্টরস দ্য ফলোইং প্রোভাইডস আ ফেইল সেফ মেথড টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স. মানে এখানে কোন রকমের ভুল হওয়ার সুযোগ নাই আর কি. ওকে, সো লেটস সি কি বলতেছে. চুজ বলতেছে চুজ two sensible perpendicular directions, horizontal and vertical, are often a good idea. যে রেজাল্টেন্ট ফোর্স কিভাবে করে আমরা বের করি, তো এখানের মধ্যে কাজটা কি, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অর এক্স এন্ড ওয়াই ডিরেকশনে রিজলভ করতে পারি, অর ইনক্লাইন্ড প্লেন গুলোর জন্য আমরা কিভাবে বের করতাম, প্যারালেল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন. সো তাহলে ওরকম দুইটা প্লেন আমরা চুজ করব দ্যাট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার. দেন কি করব, যতগুলা ফোর্স আছে ওই প্লেন গুলাতে রিজলভ করব, যে এরকম ফোর্স, এমন ফোর্স, এমন ফোর্স, এইসব ফোর্স গুলাকে তাদের এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট, এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট, এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট সবগুলাতে ডিভাইড করব. যেগুলো পুরোপুরি এক্স ডিরেকশনে আছে তাদেরকে তো আর কম্পোনেন্টে ডিভাইড করার দরকার নাই, যেগুলো পুরোপুরি ওয়াই ডিরেকশনে আছে ওগুলাকে আর কম্পোনেন্টে ডিভাইড করার দরকার নাই. যারা কি থাকবে ইন বিটুইন থাকবে তাদেরকে কনভার্ট করব আর কি. সো তাহলে resolve every vector involved in these two directions. You could put them in a table to aid clarity and ensure you have not missed one out. যে যতগুলা ফোর্স আছে সবগুলাকে টেবিল করে একটা টেবিলের মধ্যে লিখে দেন টিক করবা যে এই ফোর্সের কম্পোনেন্ট বের করা হয়ে গেছে, এই ফোর্সের কম্পোনেন্ট বের করা হয়ে গেছে, এমন করতে পারো. বাট এটা প্রথম শিখতে সময়, বাট এখন আমাদের প্রসিডিওর আমরা অলরেডি জানি কিভাবে কি করা লাগে. দেন বলতেছে কি, এক্স ডিরেকশনের সব কম্পোনেন্ট অ্যাড করবা, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, দেন রেজাল্টেন্ট ফোর্স ইন এক্স ডিরেকশন বের করতে পারবা. কি বাজে অবস্থা, দাঁড়াও 1 মিনিট. ভোল্টেজ এত আপ ডাউন করতেছে, ফ্যানের স্পিড কমে গেছে, কারেন্ট মাত্র আসছে,
সারাটা ক্লাস ওয়াইফাই দিয়ে নিয়েছি, এখন ল্যাপটপ কানেক্ট হওয়ার পরে পর দেখে চার্জ হইতেছে, দেন এখন লাইটের ব্রাইটনেস কমে গেছে তাই চার্জার খুলে ফেললাম। যে বাজে অবস্থা, ওয়েদার ভালো হলে ইলেকট্রিসিটি থাকে না, আর ইলেকট্রিসিটি থাকলে পরে আবার গরম লাগে, জঘন্য অবস্থা। তো এখন এখানে আমাদের কি বলতেছে, রিপিট ফর অল দা কম্পোনেন্টস ইন আদার ডিরেকশন, যে এক্স ডিরেকশনের জন্য যেরকম করছো ওয়াই ডিরেকশনের জন্য সেম ওয়েতে কাজ করবা। দেন টোটাল এক্স টোটাল ওয়াই নিয়ে পিথাগোরাস থিওরেম দিয়ে কি করতে পারবো, রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারবো। সো এইগুলো হলো ইনস্ট্রাকশন। তো এই যে ফাইন্ডিং দা রেজাল্টেন্ট ফোর্স, টিপিক্যাল এক্সাম কোয়েশ্চেন, এগুলা কিন্তু তোমাদের ইয়ের থেকে নেওয়া, কি বলে ফ্যাক্ট শিট গুলা যে পড়তে বলছি তোমাদেরকে ওগুলা থেকে নেওয়া। এখানে আমাদের কাজটা কি, বিল ট্রাভেলস 10 কিলোমিটার নর্থ ইস্ট এন্ড দেন 12 কিলোমিটার ইস্ট। তো বলতেছে ড্র আ ভেক্টর ডায়াগ্রাম শোয়িং বিলস রাউট। কেমন, 10 কিলোমিটার গেছে নর্থ ইস্টে, তো নর্থ ইস্ট বলা আছে, কোনো অ্যাঙ্গেল বলা নাই, তো তার মানে একদম নর্থ ইস্টের মাঝে দিয়ে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এর জন্য 45 ডিগ্রি। এন্ড দেন 12 কিলোমিটার গেছে ইস্টে। তো আমরা যে বিয়ারিং করতাম না ম্যাথসে, বিয়ারিং এর মতো একদম। দেন ক্যালকুলেট উইদাউট দ্য ইউজ অফ আ স্কেল ডায়াগ্রাম, মানে স্কেল ডায়াগ্রাম ইউজ না করে বলছে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত। তো তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করব, এই এই তো তাহলে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। এটা কিভাবে বের করা যায়, হরাইজন্টালি কতটুকু মুভ করলো, 10 cos 45 প্লাস 12 কিলোমিটার। তো তাহলে 19 কিলোমিটার গেছে ইস্টে, আর কতটুকু নর্থে গেছে, 10 sin 45। সো ইস্টে গেছে 19 কিলোমিটার, নর্থে গেছে 7.1 কিলোমিটার। সো তাহলে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট, পিথাগোরাস দিয়ে আমরা হাইপোটেনাসটা বের করব। সো তাহলে হাইপোটেনিয়াস এইটা আসলো, আর অ্যাঙ্গেল বের করার জন্য tan থিটা। সো এরকম টাইপের ক্যালকুলেশন আমরা অনেক 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 করে আসছি, তো এগুলাতে কোনো রকমের প্রবলেম থাকা উচিত না। এরপর কি বলতেছে, ইকুইলিব্রিয়াম, an object is in mechanical equilibrium। অনেক টাইপের ইকুইলিব্রিয়াম আছে, রোটেশনাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, আরো অনেক টাইপের জিনিস আছে। আমরা এখন মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা দেখতেছি। কি is the resultant force and moment on it is কত, 0। তো তাহলে কাজটা কি, মেথড ফর সলভিং ইট, কি বলে, মেথড ফর সলভিং ইজ দ্য mostly the same for finding resultant force, find the total components in each direction, then equate করে কি আসা উচিত, যদি একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকে তার রেজাল্টেন্ট ফোর্স 0 আসা উচিত। নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি বলে, a body maintains its constant velocity unless acted upon by a resultant force, therefore in equilibrium an object remains at rest or keeps moving in a straight line at a constant speed। তো এইসব কথাবার্তা আমরা অনেক আগে থেকে জানি। ওকে, সো এখন F ইকুয়াল টু এম এ যে ইনক্লাইন প্লেনের এসব ম্যাথ এন্ড অ্যাসেলারেশন রিলেটেড ক্যালকুলেশন গুলা দেখাবে। এই ভিডিওটা আমি তোমাদেরকে লিংকটা গ্রুপে দিয়ে দিব। ওকে, এই মিটিং এর এমনিতে 1 মিনিটের মতো বাকি আছে, এইটা শেষ হওয়ার পর অ্যাকচুয়ালি আমাদের মোমেন্ট বাদে মেকানিক্স এর বাকিটুকু পার্ট শেষ, ঠিক আছে। এরপর আমাদের মোমেন্ট এন্ড প্রজেক্টাইল মোশন নিয়ে কথাবার্তা। ওকে, সো ওগুলা জিনিসের রিভিশন আমরা নেক্সট ক্লাসে দিব। তো তাহলে এই উইকের জন্য আমাদের মোমেন্ট আর প্রজেক্টাইল মোশন বাদে বাকি মেকানিক্স এর যত কিছু আছে ওই ব্যাপারগুলো আমরা কভার করছি, ঠিক আছে। তো তোমাদেরকে ওইটার ওয়ার্কশিটটা দিয়ে দিব, তোমরা ওইটা নেক্সট টিউসডের আগে সলভ করে রাখবা। ওকে, এন্ড এই ফ্রাইডেতে তো তোমাদের এই উইকে যা যা পড়ানো হচ্ছে ওগুলার উপরে টেস্ট। সো এই উইকে আমরা অলরেডি ওয়েবসাইট 3A 3B পড়ছি, দেন মেকানিক্স এর এই ব্যাপারগুলো কভার করলাম, আর থার্সডেতে ইউনিট 3 নিয়ে আনসার্টেনটি ক্যালকুলেশন কয়েকটা দেখবো, দেন ওগুলার উপরে সবকিছু মিলে ফ্রাইডেতে টেস্ট হবে। প্রতি উইকে সেম জিনিস, তাহলে যেন প্রতি উইকের পড়াগুলো আমাদের রিভিশন হয়ে যায়। ওকে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।